আসসালামু আলাইকুম। আশা করি শুনতে পাচ্ছ। কেমন আছো সবাই? আচ্ছা, তো অনলি 7 জন জয়েন করেছো, বাকিরা ইনশাল্লাহ হয়তো করবে আরো বেশ কয়েকজন। আর অন্যরা হয়তো পরবর্তীতে ক্লাস দেখে নেবে। আমাদের টোটাল আছো 23 জন। 23 জনের মধ্যে 21 জন গত দিনের ক্লাসটা দেখেছে, আর তার আগের দিনেরটা দেখেছে 21 জন। মানে বাকি 3 জন কি হয়েছে? ওকে, তাহলে চলো আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করি। আমাদের আজকের ক্লাসটা একটু ছোট হতে পারে। এবং সংস অফ এক্সপেরিয়েন্সের আন্ডারে আমাদের 3টা কবিতা বাদ আছে। যেমন আমরা যদি আমাদের সিলেবাসটা দেখি, তাহলে আমরা এটা বুঝতে পারবো যে সংস অফ ইনোসেন্সের আন্ডারে যেগুলো ছিল সেগুলো হয়ে গেছে, এবং সংস অফ এক্সপেরিয়েন্সের আন্ডারে আমাদের বাকি আছে হচ্ছে চিমনি সুইপার, তারপরে হোলি থার্সডে আর লন্ডন। এই 3টা, তো এই 3টা আজকে আমরা পড়ে ফেলবো। তো চলো দেখি। আরো 2 জন কমে গেলা। ওকে, তো আমরা যদি এখানে যাই, দেখো আমাদের ইন্ট্রোডাকশন হয়ে গেছে, নার্সের সং হয়ে গেছে, টাইগার হয়ে গেছে। আজকে আমরা পড়বো হচ্ছে হোলি থার্সডে। আচ্ছা, তো আমরা এটা দিয়ে শুরু করি। দেখো দেখো বলতেছে যে এখানে এখানে কোশ্চেন করতেছে আর কি। কোশ্চেনটা করতেছে একটা ছোট বাচ্চা। সে কোশ্চেন করতেছে যে ইজ দিস আ হোলি থিং টু সি ইন এ রিচ অ্যান্ড ফ্রুটফুল ল্যান্ড, babies reduced to misery, feed with cold and usurious hand। বলা হচ্ছে যে এখানে প্রশ্ন করতেছে। দেখো পুরোটা একটা প্রশ্ন, একটা একটা বেবি, এখানকার স্পিকার তিনি একজন বেবি। সে হচ্ছে এখানে প্রশ্ন করতেছে যে এইটা কি দেখা কোনো ভালো জিনিস? ইজ দিস আ হোলি থিং টু সি, অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি সেইটা কি দেখা খুব ভালো কোনো জিনিস? এখানে এখানে হলো হোলি থিংস বলতে যে পবিত্র এরকমটা না। হ্যাঁ, এখানে মানে ভালো আর কি। এবং আহ, এখন কোন জিনিসটা দেখা ভালো কিনা প্রশ্ন করতেছে, সেটা হচ্ছে যে একটা রিচ, ধনী এবং খুব ফ্রুটফুল একটা ল্যান্ড, অর্থাৎ ইংল্যান্ডের কথা বলা হচ্ছে যে ইংল্যান্ডের মতো একটা ধনী দেশ, যেখানে ফ্রুটফুল সবকিছুই ওকে, এইরকম একটা দেশে এই জিনিসটা দেখা কি ভালো দেখায়? কোন জিনিসটা? যে এই দেশটাতে বেবিস যারা রয়েছে, বাচ্চা কাচ্চা যারা রয়েছে, চিলড্রেন যারা রয়েছে, তারা রিডিউস টু মাইজারি, অর্থাৎ তাদেরকে দুঃখের মধ্যে ফেলা হয়েছে, কষ্টের মধ্যে ফেলা হয়েছে। তো এই যে বাচ্চাদেরকে কষ্টের মধ্যে রাখা হয়েছে, এইটা দেখা কি ভালো দেখায়? ফিড উইথ কোল্ড অ্যান্ড ইউজারাস হ্যান্ড, এবং তাদেরকে খাওয়ানো হচ্ছে ওই ঠান্ডা বা গুরু গম্ভীর এবং সুদখোর, ইউজারাস বলতে সুদখোর, সুদখোর হ্যান্ডের মাধ্যমে বা সুদখোর মানুষদের মাধ্যমে। মানে ব্যাপারটা এরকম, ওই যে আমরা চিমনি সুইপার পড়েছিলাম না, ওইটার মতো একটু চিন্তা করে যে বাচ্চারা খুব কষ্টে আছে, এবং বাচ্চারা কাজ করতেছে কাদের আন্ডারে থেকে? হয়তো কিছু দমন পীড়ন চালায় অত্যাচারী কিছু মানুষ, কিছু মুনাফা লোভী, সুদখোর, ঘুষখোর, এইরকম কিছু মানুষদের আন্ডারে তারা বড় হচ্ছে বা তাদের হয়ে কাজ করতেছে, এবং তাদের থেকে তারা খাচ্ছে, খাওয়া দাওয়া করতেছে আর কি। তো এই প্রশ্নটাই করতেছে যে মানে একটা বাচ্চা বা স্পিকার এখানে প্রশ্ন করতেছে যে এইটা দেখা কি শোভা পায়? যে এইরকম একটা ধনী দেশে, ইংল্যান্ডের মতো একটা দেশে বাচ্চাদেরকে এরকম কষ্টে রাখা হয়েছে, এবং বাচ্চারা কষ্টের কাজ করতেছে, এবং তারা কাদের আন্ডারে থাকতেছে বা তাদের কাদের আন্ডারে খাওয়া দাওয়া করতেছে? সেটা হচ্ছে অত্যাচার করা বা নিপীড়ন করে এইরকম ঘুষখোর, সুদখোর মানুষগুলো। এটা কি দেখা শোভা পায় যে এরকম লোকদের আন্ডারে রয়েছে তারা, এবং এরকম কষ্টের ভিতরে রয়েছে? এত একটা ধনী ফ্যামিলির, মানে ধনী একটা কান্ট্রিতেও এরকমটা হচ্ছে, এটা কি শোভা পায়? তো এটা একটা প্রশ্ন করলো।
ইজ দ্যাট ট্রেমলিং ক্রাই এ সং? আবার বলতেছে ওই যে কাপা কাপা গলায় যে কান্নাকাটি করতেছে এটা কি কোনো গান? এটা এটা প্রশ্ন করতেছে যে এটা 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 কি কোনো গান? এটা যদি সত্যি কান্না হয় তাহলে আপনারা চুপ করে আছেন কেন? গান শুনে মানুষ চুপ করে থাকে, চোখ বুজে থাকে, কিন্তু এরকম বাচ্চারা যে এত কাপা কাপা গলায় কান্নাকাটি করতেছে ভয়ে কাপা কাপা অবস্থায়, তো এটা কি কোনো গান হলো যে আপনারা চুপচাপ আছেন? আপনারা কেন চুপচাপ আছেন? মানে প্রশ্নটা এরকম। ক্যান ইট বি এ সং অফ জয়? এটা কি কোনো আনন্দের গান হতে পারে? এই যে বাচ্চারা যে হচ্ছে কান্নাকাটি করতেছে, এটা কি আপনারা সং মনে হয়? আর যদি সং মনে হয় তাহলে এটা কি কোনো আনন্দের সং বলে মনে হচ্ছে? অ্যান্ড সো মেনি চিলড্রেন পোর, এবং অনেক বাচ্চা কাচ্চা রয়েছে এখানে এখানে একেবারে হতভাগা। পোর বলতে দরিদ্র, দরিদ্র বা হতভাগা। অনেক বাচ্চা কাচ্চা এখানে রয়েছে তারা দরিদ্র এবং হতভাগা। ইজ ইট এ ল্যান্ড অফ প্রপার্টি? বলতে এটা কি কোনো গরিব দেশ? এখানে বাচ্চা কাচ্চারা খুবই গরিব দরিদ্র হতভাগা অবস্থায় আছে, তাহলে কোথায় আছে? ইংল্যান্ডে। ইংল্যান্ড কি কোনো গরিব দেশ? গরিব দেশ তো না। তাহলে এই জায়গাটাতে বাচ্চারা কেন কান্নাকাটি করতেছে? এই কান্নাকাটিগুলো কি গান মনে হয় আপনাদের কাছে? এগুলো কি আপনাদের কাছে আনন্দের গান বলে মনে হয়? এই প্রশ্নগুলো করে যাচ্ছে আর কি। এবং এখানে আশ্চর্য হচ্ছে একটা ধনী দেশে এটা হচ্ছে, এটা কি কোনো গরিব দেশ? এরকম একটা আশ্চর্য হচ্ছে। অ্যান্ড দেয়ার সান ডাজ নেভার শাইন, এবং তাদের সূর্য কখনোই শাইন দেয় না। মানে এই যে বাচ্চা কাচ্চাদের আকাশে যে সূর্য, মানে বাচ্চা কাচ্চাদের জীবনের সূর্য আর কি, সেই সূর্য কখনোই শাইন দেয় না, মানে কিরণ দেয় না, বা সেখান থেকে রোদ বের হয় না, অ্যান্ড বা উজ্জ্বল আলো দেয় না। অ্যান্ড দেয়ার ফিল্ডস আর ব্লিক অ্যান্ড বেয়ার, এবং তাদের যে ফিল্ডগুলি, তারা যে জায়গায় কাজ করে, বা তাদের যেটা হয় না যে একটা বাচ্চা কাচ্চা ছোটবেলায় কি কি থাকার কথা, সে হচ্ছে তোমার আনন্দে হচ্ছে নাচানাচি করবে, খেলাধুলা করবে। তো বলতেছে এইরকম বাচ্চাদের কথা বলতেছে, তাদের তাদের যে সূর্য, সে সূর্য কখনো আলো দেয় না। তাদের যে ফিল্ডস, সেই ফিল্ডগুলো হচ্ছে নিরানন্দ এবং বেয়ার, শূন্য। মানে তারা তারা খেলাধুলা করবে কি কি, তাদের মনে চিত্ত আনন্দ বিনোদন এগুলো থাকবে কি কি, এগুলো কিছু নাই। তো হচ্ছে তাদের সূর্যও আলো দেয় না, এবং তাদের মাঠগুলোও বা তাদের জগৎটাও হচ্ছে খুবই নিরানন্দ। অ্যান্ড দেয়ার ওয়েজ আর ফিল্ড উইথ থ্রনস, এবং তাদের চলাফেরার রাস্তাগুলো যেন কাঁটা দিয়ে ভর্তি করা রয়েছে, মানে তারা যেন কণ্টকময় রাস্তায় চলাফেরা করতেছে, এইটা বলতেছে আর কি। ইজ ইট ইটার্নাল উইন্টার দেয়ার? বলছে মানে সরি বলতেছে ইট ইজ উইন্টার, ইটার্নাল উইন্টার দেয়ার। বলতেছে তাদের যে জগৎ, সেই জগতে চিরন্তন শীতকাল যেন চলতেছে, এখানে যেন কোনো রকমের ভালো পরিবেশ নাই। আচ্ছা, এতক্ষণ যতটুকু বললাম বুঝতে পেরেছো তাই না? বুঝতে না পারলে বলবা যে কোথাও যদি বুঝতে না পারো। ফর wherever the sun does shine and wherever the rain does fall, baby can never hunger there, nor poverty the mind appall. বলতেছে যে যেই জায়গাটাতে, যে জায়গাটাতে সূর্য আলো দেয়, বলতেছে যে জায়গাটাতে সূর্য আলো দেয় সেই জায়গায়, এবং যেই জায়গায় বৃষ্টি পড়ে সেই জায়গায় বেবি ক্যান নেভার হাঙ্গার দেয়ার, বাচ্চারা সেই জায়গায় ক্ষুধার্ত থাকতে পারে না, বা মানুষ, এক কথায় মানুষ সেখানে ক্ষুধার্ত থাকতে পারে না, ক্ষুধার্ত থাকে না, কারণ সূর্য আলো দেয়, বৃষ্টি হয়, তার মানে সেখানে ফসল ফলে, তো সেখানে তো বাচ্চারা ক্ষুধার্ত থাকার কথা না। নর প্রভার্টি দ্য মাইন্ড অ্যাপাল, অথবা প্রভার্টি বা দারিদ্রতা তো ওইখানে মানুষকে বা মানুষের মনকে আতঙ্কিত করতে পারে না। অ্যাপাল মানে আতঙ্কিত করা, ভীত করা, তো ভীত করতে পারে না। বলতেছে যে যে জায়গাটাতে সূর্য আলো দেয় বা বৃষ্টি পড়ে সেই জায়গায় তো বাচ্চারা না খেয়ে থাকার কথা না, বা সেই জায়গায় তো বাচ্চারা না খেয়ে থাকবে না, এবং সেই জায়গায় তো দারিদ্রতা কখনো মানুষের মনকে আতঙ্কিত করবে না। কিন্তু কেন করতেছে, মানে প্রশ্নটা এটা আর কি। তো আমরা যদি আবার যাই আমরা যদি আরেকবার পুরোটা পড়ি, তো এখানে একটা মানে আমাদের যে স্পিকার তিনি কোশ্চেন করতেছেন যে এটা কি কোনো ভালো জিনিস, এটা এটা দেখতে কি ভালো লাগে যে একটা ধনী দেশে ছোট বাচ্চারা তারা খুব কষ্টের ভেতরে রয়েছে, ফিড উইথ কোল্ড অ্যান্ড ইউজারাস হ্যান্ড, এবং তারা খুব, মানে কোল্ড বলতে এখানে কোল্ড একটা সিম্বল অফ কষ্ট আর কি, সিম্বল অফ ডেঞ্জার, সিম্বল অফ পেইন। তো বলছে বাচ্চাদেরকে পেইন খাওয়ানো হচ্ছে বা পেইনের সাথে খাওয়ানো, মানে এক কথায় তারা কষ্টে আছে আর কি, বাচ্চারা কষ্টে আছে, এবং তারা হচ্ছে ইউজারাস হ্যান্ড, অর্থাৎ
সুদখোর ঘুষখোরদের বা যারা মুনাফা লোভী তাদের হাতে তাদের দায়িত্ব, মানে বাচ্চাদের দায়িত্ব। তো বলছে এটা কি শোভা পায়? বলছে বাচ্চাদের যে চিৎকার কান্নাকাটি যেটা আপনারা শুনতে পান বা যেটা শোনা যায়, সেটা কি কোনো গান? বা গান হলেও এটা কি কোনো আনন্দের গান? অ্যান্ড সো মেনি চিলড্রেন পোর, এবং এখানে যে এত বাচ্চা কাচ্চা হতভাগা হয়ে আছে, দরিদ্র হয়ে আছে, খেতে পাচ্ছে না। তো ইজ ইট এ ল্যান্ড অফ প্রপার্টি? এটা কি কোনো দরিদ্র দেশ যে এখানে এত বাচ্চা কাচ্চারা এই বাজে অবস্থা? অ্যান্ড দেয়ার সান ডাজ নেভার শাইন, এবং এইখানে মানে বাচ্চাদের যে জগৎ, বাচ্চাদের যে জায়গা, সেই জায়গায় কখনোই সূর্য যেন ওঠে না, সূর্য যেন আলো দেয় না, এবং তাদের খেলাধুলার মাঠগুলো যেন নিরানন্দ এবং বেয়ার শূন্য। তারা সেখানেও খেলাধুলা করেও মজা পায় না বা খেলাধুলা করে না। দেয়ার ওয়েজ আর ফিল্ড উইথ থ্রনস, এবং তাদের যে রাস্তাঘাট, চলাফেরার যে রাস্তাগুলো, সেগুলো যেন কাঁটায় ভর্তি রয়েছে। ইজ ইট ইটার্নাল উইন্টার দেয়ার? এখানে কি চিরন্তন শীতকাল বইতেছে? সারা জীবন ধরে কি এখানে শীতকাল বইতেছে নাকি, যে এখানে এরকম একটা অবস্থায় রয়েছে এটা? লাস্টে যা বলতেছে যে যেখানে সূর্য কিরণ দেয়, যেখানে বৃষ্টি হয়, মানে রেইন ডাজ ফল, অর্থাৎ যেখানে বৃষ্টি পড়ে, সেখানে তো বাচ্চাদের না খেয়ে থাকার কথা না। এবং আরেকটা জিনিস, সেখানে তো দারিদ্রতা কখনো মানুষের মনকে আতঙ্কিত করতে পারে না, পীড়িত করতে পারে না। তাহলে কেন এটা ঘটতেছে? তো এই হচ্ছে কথা আর কি। এখানে এই সং দ্বারা আবার গডের উদ্দেশ্যে যে সং বোঝায়, সেই সংটাকেও বোঝানো হয় আর কি, যে এটা কি বাচ্চারা যে কাঁদতেছে, এটা কি গডের উদ্দেশ্যে তারা কাঁদতেছে, উপাসনার কান্না তাদের? তো না। আচ্ছা, এটা বুঝতে কারো সমস্যা থাকলে বলো। আচ্ছা, ধরে নিচ্ছি কারো সমস্যা নেই বুঝতে। আমি আগামীকাল এই সবগুলো কবিতা বা এই সংস অফ ইনোসেন্স এবং এক্সপিরিয়েন্সের উপরে একটা লেকচার শিট শেয়ার করব তোমাদের গ্রুপে। আগামীকাল শুক্রবার, কারো ক্লাস নেই, কিন্তু ওইটা জাস্ট শেয়ার করব। আর যদি মনে হয় যে ওটা একটু বুঝিয়ে দেওয়া দরকার, তাহলে ওইটা রিলেটেড আমি একটা ভিডিও বানিয়ে দিতে পারি, বা হয়তো সামনের দিনে একটা ক্লাসও নিতে পারি আর কি, নেক্সট ক্লাসটা। ওকে, এবার দেখো আমরা এই কবিতাটা পড়ি। এটা হচ্ছে লন্ডন কবিতার নাম। আরেকটা কি আছে, চিমনি সুইপার। আচ্ছা, চিমনি সুইপারটা পড়ে আসি, তারপর লন্ডনটা পড়ি। দেখো, চিমনি সুইপার ওইখানে আমরা দেখেছি কি, যে বাচ্চারা ছোটবেলায় কাজ করে, চিমনি পরিষ্কার করে, সেখানে বাচ্চারা খুব কষ্টে আছে, তাদের মাথার চুল যখন কেটে দেওয়া হয় তারা কান্নাকাটি করে, এবং ওইখানে আরেকটা বাচ্চা, সে ওই এক বাচ্চাকে সান্ত্বনা দিচ্ছে যে তোমার চুলে ময়লা ঝুল এগুলো ভরে, তো তুমি কষ্ট পেও না, তোমার চুল না থাকলে আর এগুলো ভরবে না। তারপরে আবার যেটা বলা হচ্ছে যে ওই বাচ্চারা, টম ওখানে আর এক বাচ্চা, সে স্বপ্নে দেখতেছে যে একটা অ্যাঞ্জেল এসে তারা যে একটা কফিনে আটকা পড়ে আছে বা দুরবস্থার ভেতরে আটকা পড়ে আছে, সেটা থেকে তাদেরকে যেন মুক্ত করে দিচ্ছে। তারা যায় নদীতে গোসল করতেছে, তাদেরকে অনেক চকচকে দেখাচ্ছে, এবং ওইখানে একটা মোরাল লিসন আছে যে সবাই যদি তাদের ডিউটিগুলো ঠিকঠাক পালন করে, তাহলে তাদের আর কোনো ভয় নাই। আর এই জায়গাটাতে আমরা দেখবো, ওইখানে আমরা দেখলাম সবই মানে শেষের দিকে এসে পজিটিভ দেখলাম আর কি। তো এখানে আমরা কি দেখতেছি দেখো, এ লিটল ব্ল্যাক থিং অ্যামাং দ্য স্নো। ব্ল্যাক থিং বলতে একটা ছোট কালো বাচ্চা। কালো বাচ্চা বলতে আমরা সবসময় জানি ইউরোপে একটা রেসিজম চলে সবসময় সাদা কালো নিয়ে, এটা সব জায়গায় সারা বিশ্বেই চলে আর কি, তবে ইউরোপে বেশি এটা হয়। তো এটাই বলতেছে, এই ব্ল্যাক থিং অর্থাৎ একটা কালো কালারের বাচ্চা, অ্যামাং দ্য স্নো অর্থাৎ সাদা ধবধবে হচ্ছে বরফের ওপরে, তুষারের মধ্যে একটা কালো কালারের বাচ্চা, ক্রাইং উইপ উইপ ইন নোটস অফ ও, সে কাঁদছে উইপ উইপ করে, মানে কান্নাটাও যেন সে ভালো করে কাঁদতে পারে না, উইপ উইপ করে সে কাঁদছে, ইন নোটস অফ ও, এবং তার কান্নার ভিতরে কষ্টের চিহ্ন রয়েছে। মানে তুষারের উপরে বরফের উপরে একটা ছোট বাচ্চা পড়ে থেকে কাঁদতেছে, এবং তার কান্নার আওয়াজটা হচ্ছে উইপ উইপ, মানে এত ছোট বাচ্চা যে উইপ উইপ করতেছে, এবং তার কান্নার ভেতরে কষ্টের চিহ্ন রয়েছে। এবং এখানে প্রশ্ন করতেছে, আমাদের স্পিকার প্রশ্ন করতেছে যে হোয়ার আর দে, আচ্ছা, হোয়ার আর দাই ফাদার অ্যান্ড মাদার সেইস। এবার আমাদের স্পিকার ওইটা দেখলো, তাকে দেখলো, দেখে বলতেছে, আচ্ছা তোমার বাবা মা কোথায়, বলো তোমার বাবা মা কোথায়। এবার বাচ্চাটা বলতেছে, দে আর বোথ গন আপ টু চার্চ টু প্রে। বাচ্চাটা বলতেছে যে তারা
সবাই মানে তার বাবা মা দুইজনই চার্চে গেছে প্রার্থনা করতে। মানে একটা ছোট কালো বাচ্চা যে কাঁদতেই পারে না, যেন উইপ উইপ করে, খুব কষ্টে সে কান্নাকাটি করতেছে বাহিরে স্নো এর মধ্যে পড়ে থেকে, মানে সে ঘরের ভেতরেও নাই। ওইখানে একজন দেখে তাকে প্রশ্ন করতেছে তোমার বাবা মা কোথায়? এবার বাচ্চাটা বলতেছে যে আমার বাবা মা হচ্ছে, মানে উইপ উইপ বলতে সে কথা বলতে পারে আর কি, ছোট বাচ্চা এক কথায়। তো এই বাচ্চাটা এবার কথা বলতেছে, বলতেছে যে আমার বাচ্চা, আমার বাবা মা দুজনই চার্চে গেছে, তারা প্রার্থনা করতে গেছে। এবার বাচ্চাটা বলতেছে কেন তারা প্রার্থনা করতে গেছে সেটা বলতেছে, বিকজ আই ওয়াজ হ্যাপি আপন দ্য হিট, বলতেছে কারণ আমি হিতের ভেতরে তোমার সুখী আছি, সুখে আছি। অ্যান্ড স্মাইলড অ্যামং দ্য উইন্টার স্নো, এবং এই যে উইন্টার অর্থাৎ শীতকালের যে আইস পড়ে বা শিশির পড়ে সেটার ভেতরে আমি বা হচ্ছে স্মাইলড হেসেছিলাম। বিকজ আই ওয়াজ হ্যাপি আপন দ্য স্নো, কারণ আমি সুখী ছিলাম, খুশি ছিলাম, এবং আমি বরফের ভেতরেও হেসেছিলাম। দে ক্লোথ মি ইন দ্য ক্লোথস অফ ডেথ, তারা আমাকে হচ্ছে জামা কাপড় পরিয়ে দিয়েছিল, এবং জামা কাপড়টা হচ্ছে মৃত্যুর জামা কাপড় যেন। অ্যান্ড টট মি টু সিং দ্য নোটস অফ ও, এবং তারা আমাকে গান গাইতে শিখিয়েছে, এবং সেই গানটা হচ্ছে কষ্টের গান। মানে এখানে বাচ্চাটা বলতেছে একটু রেডিকুলাসলি পড়তেছে, বা একটু আইরনিক্যাল কথা, বা একটু স্যাটিরিক্যাল ওয়েতে কথাটা বলতেছে। স্যাটায়ার মানে উপহাসের সুরে, উপহাসের সুরে আমাদের এই বাচ্চাটা বলতেছে যে তারা চার্চে গেছে কারণ তারা ভেবেছিল আমি যেহেতু অনেক সুখে আছি, মাঠে ময়দানে হেসে খেলে বেড়াচ্ছি, আমি যেহেতু উইন্টারের স্নো এর ভেতরে হাসতে পারি, হাসতেছি, এই জন্যই তারা ভেবেছিল যে আমি মনে হয় খুব ভালো আছি, এবং তারা কি করেছে আমাকে রেখে মৃত্যুর চাদর যেন পরিয়ে তারা চলে গেছে, এবং তারা আমাকে যেন শিখিয়েছে কষ্টের গান গাওয়াটা শিখিয়েছে। এবার আবার বলতেছে অ্যান্ড বিকজ আই এম হ্যাপি অ্যান্ড ডান্স অ্যান্ড সিং, এবং যেহেতু মানে যে এখানে কারণ বলতে যেহেতু আর কি, যেহেতু আই এম হ্যাপি, যেহেতু আমি খুব সুখী, আমি ডান্স করি, আমি গান গাই, দে থিঙ্ক দে হ্যাভ ডান মি নো ইনজুরি, তারা ভেবেছে যে তারা মনে হয় কোনো রকমের ইনজুরি আমার প্রতি করতেছে না, আমি যেহেতু এগুলোতে খুব ভালো আছি, তো তারা কি করতেছে, তারা আমাকে ছেড়ে দিয়েছে এভাবেই। অ্যান্ড আর গন টু প্রেজ গড অ্যান্ড হিজ প্রিস্ট অ্যান্ড কিং, এবং তারা চলে গেছে গডের প্রশংসা করতে বা গডের প্রার্থনা করতে, তার প্রিস্টদের হচ্ছে প্রার্থনা করতে, এবং কিং এর প্রার্থনা করতে। মানে আমরা জানি কি যে গড, প্রিস্ট এবং কিং এই তিনটা হচ্ছে রিলিজিয়াস নেতা বলতে পারো। একটা একটা দেশে কিং বা প্রধানমন্ত্রী এরা কিন্তু রিলিজিয়াস নেতাও হয়, এরা ইচ্ছা করলে যে কোনো সময় যে কোনো আইন মানে ইয়ে করতে পারে, আর যেটা এখন হয়তো সম্ভব না, বাট আগে কিন্তু এগুলো ছিল যে কিংরা যা বলতো সেটাই হতো। তো এটার কথা বলতেছে যে তারা কি করেছে, আমাকে এই অবস্থায় ছেড়ে তারা চলে গেছে হচ্ছে গডের, তাদের প্রিস্টদের এবং হচ্ছে কিংদের সেবা করতে বা প্রার্থনা করতে বা তাদের প্রশংসা করতে। হু মেক আপ এ হেভেন অফ আওয়ার মাইজারি, এবং যারা অর্থাৎ এই গড, প্রিস্ট এবং কিং এরাই মূলত কি করেছে, তারা মাইজারির একটা হেভেন তৈরি করেছে, মানে কষ্টের একটা হচ্ছে কি বলে এটাকে, হেভেন বা আকাশ বা একটা কষ্টের জান্নাত, আমরা যেটাকে বলতে পারি জাহান্নাম তৈরি করেছে আর কি, এখানে উল্টো করে বলেছে আর কি, মেক আপ এ হেভেন অফ আওয়ার মাইজারি। আচ্ছা, এটার টোনটা এরকম, আমি একটু যদি তোমাদেরকে বুঝেই একটা উদাহরণ দেই, সেটা হলো অনেক সময় আমরা কি করি, অনেক বাবা মা আছে বাচ্চাদেরকে আমরা ভাবি যে এই বাচ্চাটাকে, মানে বাচ্চাটা যেন খাচ্ছে না, আমরা কি করি তাকে শিলিয়ে শিলিয়ে খাওয়াই, মানে কি বলে এটাকে জোর করে খাওয়াই। আমরা ভাবি যে বাচ্চাটা মনে হয় খুব ভালো করবে, আমরা অনেক সময় বাচ্চাদেরকে পড়ার প্রেশার দেই, প্রচন্ড রকমের প্রেশার দেই না, এই তোকে এটা পড়তেই হবে, তোকে ভালো রেজাল্ট করতেই হবে, এ প্লাস পেতেই হবে। আমরা ভাবতেছি ওই এ প্লাস পেলেই সব হয়ে গেল, বা ভালো রেজাল্ট করলেই সব হয়ে গেল। তো এরকমটা আমরা যখন চিন্তা করি, তো এইরকম একটা চিন্তা এইখানেও করতেছে আর কি, যে তাদের বাবা মারা কি করতেছে, তাদের বাচ্চা কাচ্চা যেহেতু, ইনফ্যাক্ট আমরা অনেক সময় এরকম করি না, অনেক বাচ্চা কাচ্চা হয়তো এই যে এখন হচ্ছে শীতকাল চলতেছে, বাহিরে তারা জামা কাপড় না পরে হয়তো খেলাধুলা করতে লাগতেছে, আর আমরা যদি এটাকে মেনে নেই তাহলে তারা আমরা আমরা হয়তো ভাবতেছি কেন বাচ্চাটা তো বাহিরে খালি একটা গেঞ্জি গায়ে দিয়ে বা টি শার্ট গায়ে দিয়ে লাফালাফি নাচানাচি করতেছে, তাহলে বাচ্চা তো ভালোই আছে। এভাবে যদি ছেড়ে দিয়ে যদি আমরা চুপচাপ থাকি,
তাহলে কি হবে, বাচ্চাটা আলটিমেটলি কষ্টে পড়ে যাবে না, তার হাসি কাশি এগুলো সব শুরু হয়ে যাবে না, সর্দি লাগবে, তো এগুলো তো করা যাবে না। তো এই বাচ্চাটা এটা বলতেছে যে আমি এরকম কষ্টের ভেতরে আছি, আর আমার বাবা মা চলে গেছে হচ্ছে চার্চে প্রার্থনা করতে, এবং আমি যেহেতু এই হচ্ছে হ্যাপি ছিলাম, ডান্স করতেছিলাম, গান গাচ্ছিলাম, তারা মনে করেছে যে তারা হয়তো আমি হয়তো ভালোই আছি, এবং তারা হয়তো কোনো খারাপ কিছু করেনি, এবং আমাকে ফেলে রেখে তারা চলে গেছে হচ্ছে চার্চে, এবং হচ্ছে গডের প্রশংসা করতেছে, প্রিস্ট তারপরে কিং এর প্রশংসা করতেছে, এবং এই তিনজন অর্থাৎ গড, প্রিস্ট এবং কিং তারাই মূলত আমাদেরকে কষ্টের ভেতরে ফেলেছে। আমি যদি এটাকে আরেকবার বলি, যে আমাদের স্পিকার সে একজন মানে বাহিরে দেখলো একটা বাচ্চা বড় তুষারপাতের ভেতরে পড়ে থেকে যেন কাঁদছে, কালো কালারের বাচ্চা, কালো রঙের, এবং সে কাঁদছে উইপ উইপ করে, এবং তার কান্নাটা হচ্ছে কষ্টের, এবং তাকে প্রশ্ন করলো তোমার বাবা মা কোথায় বলো, বাচ্চারা তো বলতেছে তারা সবাই চার্চে গেছে প্রার্থনা করতে, এবং তারা কেন গেছে সেটাও বলতেছে, কারণ আমি খুব খুশি ছিলাম, আমি খুব খেলাধুলা করতাম মাঠে ময়দানে, এবং আমি শীতের মধ্যেও স্নো এর ভেতরে অনেক হাসি খুশি ছিলাম, হাসতেছিলাম, এবং এর ফলে তারা কি করলো, আমার গায়ে চাদর পরিয়ে দিল, কিসের চাদর, মৃত্যুর চাদর, কষ্টের চাদর, এবং দে টট মি টু সিং দ্য নোটস অফ ও, এবং তারা আমাকে কষ্টের গান যেন শিখিয়ে দিল। অ্যান্ড বিকজ আই এম হ্যাপি, এবং যেহেতু আমি অনেক সুখী ছিলাম, নাচানাচি করতেছিলাম, গান গাচ্ছিলাম, তারা মনে করলো হয়তো বা যে আমি খুব ভালোই আছি, কিন্তু আসলে আমি ভালো নেই, এবং আমি ভালো আছি ভেবে তারা আমাকে ফেলে রেখে চলে গেল গড, প্রিস্ট এবং কিং এর সাথে প্রার্থনা করতে, এবং যারাই মূলত আমাকে এরকম কষ্টের মধ্যে ফেলে দিয়েছে, আমার জন্য এরকম কষ্টের একটা ইয়ে তৈরি করে ফেলেছে, জগৎ তৈরি করে দিয়েছে। আচ্ছা, তো এই হচ্ছে আলোচনা। এখানে আরেকটা বিষয় আছে যে এই উইপ, উইপ হচ্ছে উইপের, উইপ মানে কান্না করা, আর সুইপ, সুইপ মানে পরিষ্কার করা, চিমনি সুইপার আছে না, ওই সুইপ। এখানে লিটল ব্ল্যাক থিং এ আবার কিন্তু চিমনি সুইপার, এই দেখো চিমনি সুইপার যেহেতু আছে, এটাই চিমনি সুইপার, তো সে কান্নাকাটি করতেছে, এবং সে এখন ধরো ওই এই লাইফ অর্থাৎ চিমনি সুইপারের লাইফটা তার চলতেছে। ইনফ্যাক্ট আমরা আমরা অনেক সময় এরকম একটা ইয়ে দেখি না, যে আমরা আগেকার অনেক সিনেমাগুলোতেও দেখেছি যে একজন মহিলা বা একজন পুরুষ সে তার ফ্যামিলিতে অনেক অপ্রেসিভ, অত্যাচারী, কিন্তু সে গিয়ে আবার হচ্ছে মানবাধিকার বা বিভিন্ন কর্মী টর্মীর, আমি ইনফ্যাক্ট এরকম মুভিও দেখেছি যে একটা মা তার ঘরে তার বাচ্চাদেরকে দেখাশোনা করে না, বাচ্চা খেতে চাইলে তাকে তাড়িয়ে দিচ্ছে, যা অমুকের কাছে গিয়ে খা, তারপর এটা সেটা, আবার ঠিকই বাচ্চাদেরকে ভালোবাসতে হবে এরকম ব্যানারে একটা সে গিয়ে, মানে এরকম একটা সংঘ, সংঘ থাকে না, প্রতিষ্ঠান থাকে, এরকম প্রতিষ্ঠানের সে চেয়ারম্যান, এবং সে সেখানে গিয়ে বক্তৃতা দিচ্ছে। আচ্ছা, এই পোয়েমটার সামারি হচ্ছে এটাই, যে একটা চিমনি সুইপার, মানে ছোট একটা বাচ্চা, সে হচ্ছে বরফের মধ্যে, তুষারপাতের মধ্যে পড়ে আছে, সে কান্নাকাটি করতেছে, এক কথায় সে অনেক কষ্টে আছে, এবং সে বলতেছে, মানে তাকে জিজ্ঞাসা করে তোমার বাবা মা কোথায়, এবং সে বলতেছে তারা সবাই চার্চে গেছে, তারা সেখানে প্রার্থনা করতে গেছে, এবং যে বাচ্চাটা বলতেছে তারা ভেবেছে যে আমি মনে হয় খুব ভালো আছি, আমি মনে হয় খুব সুখে আছি, কারণ আমি হাসি তামাশা করতাম, আমি অনেক হচ্ছে নাচানাচি করতাম, গান গাইতাম, তারা ভাবলো যে আমি মনে হয় খুব ভালো আছি, সুতরাং আমাকে ফেলে রেখে তারা চলে গেল চার্চে, এবং চার্চে গিয়ে তারা হচ্ছে প্রার্থনা করতে শুরু করলো গডের, এবং গড, প্রিস্ট এবং কিং এই তিনজনই, এরাই মূলত আমাদেরকে কষ্টের কারণ হয়ে গেছে। গড কিভাবে কষ্টের কারণ, গড হচ্ছে আমার ভাগ্যটাকে এরকম ভাবে লিখেছে। প্রিস্ট, প্রিস্ট কিভাবে, প্রিস্ট হচ্ছে যে আগেকার যুগে যেটা হতো, যে তোমরা যে যখন আমরা হিস্ট্রি পড়বো তখন আমরা বুঝতে পারবো যে চার্চের প্রিস্টরা উল্টাপাল্টা বোঝাতো জনগণকে, কারণ ওই যে রিফরমেশন মুভমেন্ট নামে একটা মুভমেন্ট আছে, তার আগ পর্যন্ত বাইবেল ইংলিশে লেখা ছিল না, মানে ইংলিশে ট্রান্সলেট করা ছিল না, এবং যার জন্য কি হতো যে ওই শিক্ষিত শ্রেণী শুধুমাত্র ওই প্রিস্টরাই তারা এটা শুধু পড়তে পারতো, এবং তারা যা বোঝাতো তাই তারা উল্টাপাল্টা বুঝিয়ে মানুষদের থেকে টাকা নিত, কষ্টে রাখতো। এই জন্য বলা হচ্ছে প্রিস্ট এরা হচ্ছে কষ্টের মধ্যে ফেলেছে, এবং কিংরা তো হচ্ছে শাসন ব্যবস্থা এমনভাবে করেছে যে একদিকে মানুষ ধনী হয়েছে, আরেকদিকে মানুষ গরিব হতে থেকেছে, তো এতে করে এই বাবা মারা অনেক গরিব, আর গরিব মানুষ দেখবা একটু ধর্মে কর্মে বেশি ধর্মকর্ম করে থাকে আর কি। তো বাচ্চাটাকে ফেলে রেখে, তাদের বাচ্চাকে কষ্টের ভিতরে রেখে
চিমনি সুইপার বানিয়ে তারা চলে গেছে হচ্ছে গডের সেবা করতে। এইটুকুই, এটাই সামারি আর কি। এগুলোর প্রশ্নগুলো জাস্ট আমরা যতটুকু পড়লাম এগুলোই মনে রাখতে হবে। আর এগুলোর হচ্ছে তোমার ওই যে প্রশ্নগুলো, যেমন সিম্বলিজম একটা প্রশ্ন আসবে, তারপরে কন্ট্রারি স্টেট অফ হিউম্যান সোল, মানুষের সোলের যে দুইটা দিক ভালো এবং খারাপ সেটা নিয়ে আলোচনা করতে বলবে, এরকম প্রশ্ন আসবে। তো ওইগুলো হচ্ছে মেইন প্রশ্নগুলো আর কি, ওগুলো পড়তে হবে। আর এমনিতে এই যতটুকু জানলা এটুকু জানলেই হয়ে যাবে আর কি। ওকে, এবার আসো আমরা ওই লন্ডন কবিতাটা পড়ি। আচ্ছা, কারো কিছু বলার আছে? বলবা সাথে সাথে। দেখো, এই কবিতাটার নাম লন্ডন। এই লন্ডন নামে আরো একটা কবিতা আছে, সেটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের। এটাও তোমাদের সিলেবাসে আছে, তো আমরা ওইটাও পড়বো। দেখি তো আছে কিনা, আমি ভুল বললাম নাকি। হ্যাঁ, এই যে লন্ডন 1802, লন্ডন 1802, লন্ডন 1802 এটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের। আর এই লন্ডন, শুধু লন্ডন হচ্ছে আমাদের উইলিয়াম ব্লেকের। এটা একটু মাথায় রেখো, এগুলো ভুলে যাবা কিন্তু। এগুলো আমরা যখন আবার ওই কবিতা পড়বো তখন আমরা এগুলো জানবো। তো আমরা লন্ডন কবিতাটা পড়ি। দেখো, বলতেছে যে আই ওয়ান্ডার থ্রো, এখানকার স্পিকার, এখানকার যে স্পিকার তিনি কথা বলতেছেন, তিনি বলতেছেন যে আই ওয়ান্ডার থ্রু ইস্ট চার্টার্ড স্ট্রিট। আমি অ্যামলেসলি, ওয়ান্ডার মানে হচ্ছে ওই যে আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড ছিল না কবিতা, ওই ওয়ান্ডার মানে অ্যামলেসলি ঘোরাফেরা করা। তো বলতেছে যে আমি ঘোরাফেরা করতেছিলাম থ্রু ইস্ট চার্টার্ড স্ট্রিট। ইট ইস হচ্ছে চার্টার্ড স্ট্রিট বলতে যে বলা হয় যে কিছু কিছু শহরে কিছু রাস্তা থাকে না, যে রাস্তাগুলো প্রস্টিটিউশনের জন্য বিখ্যাত, সেই সেই জায়গাগুলোকে বলা হচ্ছে চার্টার্ড স্ট্রিট, মানে ওদের নামে যেন লিখিয়ে দেওয়া হয়েছে, তারা যেন ওইটার অধিকার পেয়ে গেছে। এবং তোমরা যদি এমনি খেয়াল করে দেখো, তোমাদের মানে আমাদের বাংলাদেশের কথা উদাহরণই দিই, এই যে প্রস্টিটিউশন রিলেটেড যেই জায়গাগুলো, সেই জায়গাগুলো সাধারণত হয় যে একটা রাস্তা, তার দুই পাশে বাড়িঘর, খুপড়ির মতো জায়গা, এই জায়গাগুলো আর কি। তো এটা তো লন্ডন, এটা তো বাংলাদেশ না। তো লন্ডনের জায়গাগুলোর কথা বলতেছে যে আই ওয়ান্ডার থ্রু ইস্ট চার্টার্ড স্ট্রিট, বলতেছে আমি অ্যামলেসলি ঘুরতেছিলাম প্রত্যেকটা যে হচ্ছে চার্টার করে দেয়া, অধিকার দেয়া আছে এরকম রাস্তার মধ্য দিয়ে, নিয়ার হোয়ার দ্য চার্টার টেমস ডাস ফ্লো, এবং যেখানে, যার ঠিক পাশ দিয়েই চার্টার টেমস ডাস ফ্লো, অর্থাৎ এই নদীটাও যেন বয়ে বয়ে চলতেছিল। এই টেমস বলতে থেমস বা টেমস যেটাই বলে, এটা হচ্ছে টেমস নদী রয়েছে না, টেমস রিভার, ওইটার কথা বলতেছে যে টেমস ডাস ফ্লো, ফ্লো মানে কি, নদী বয়ে চলেছে আর কি। অ্যান্ড মার্ক ইন এভরি ফেস আই মিট, এবং ওইখানে আমি যত লোকদেরকে দেখতেছিলাম সবারই মুখে আমি একটা চিহ্ন দেখলাম। কিসের চিহ্ন? মার্কস অফ উইকনেস, মার্কস অফ ও, সবার চোখে মুখে এক ধরনের দুর্বলতার চিহ্ন দেখলাম, এবং মার্কস অফ ও, এবং সবার চোখে মুখে একটা কষ্টের চিহ্ন দেখলাম। তোমরা যদি এমনি নিজেরাও কখনো এই যে আমরা সব বিভিন্ন টিভিতে দেখে থাকি যে যারা প্রস্টিটিউট, তাদের ফেসগুলো দেখবা যে অনেক কষ্টের যেন ফেস, তারা হয়তো স্বীকার করতেছে না বা বলতেছে না, বাট তারা অনেক কষ্টে থাকে ফ্যামিলি লাইফ ছাড়া। তো এই কথাটা এখানে বলতেছে যে আমি যখন ওই সমস্ত রাস্তা দিয়ে যখন হেঁটে বেড়াই, টেমস নদীর ধার দিয়ে ওই রাস্তাগুলো আর কি, তখন আমি যাদের সাথে আমার দেখা হয়, তখন আমি দেখি প্রত্যেকটা মুখ যেন মলিন, তারা খুবই দুর্বল, তারা খুবই কষ্টে রয়েছে, এটা যেন আমরা দেখতে পাই। ইন এভরি ক্রাই অফ এভরি ম্যান, ইন এভরি ইনফ্যান্টস ক্রাই অফ ফিয়ার, বলছে ওইখানে মানুষের যে চিৎকার, সেই প্রত্যেকটা মানুষের চিৎকারে, এবং প্রত্যেকটা বেবি, ইনফ্যান্টস বলতে বেবি, ছোট বাচ্চা জন্মগ্রহণ করেছে কেবল এরকম, তো বলতে এরকম ছোট বাচ্চার চিৎকারে, ইন এভরি ভয়েস প্রত্যেকটা কথাবার্তা, ইন এভরি ব্যান প্রত্যেকটা নিষেধাজ্ঞায়,
দ্য মাইন্ড ফোর্সড ম্যানাকলস আই হিয়ার, আমি শুনতে পাই যে মনের ভেতরে যেন একটা শৃঙ্খল পরানো রয়েছে, একটা চেইন পরানো রয়েছে, এটা যেন আমি শুনতে পাই। অর্থাৎ ওই যে যে জায়গায় প্রস্টিটিউশন সেই জায়গার কথা বলতেছে, ওইখানে যত মানুষ থাকে তাদের প্রতিটি চিৎকার, এবং ওইখানে যে বাচ্চা কাচ্চাগুলো জন্মগ্রহণ করে সেই বাচ্চা কাচ্চাগুলোর কান্না, এবং ওইখানে যে যত কথাবার্তা হয়, ফিসফিসানি যে কথাবার্তা, যেগুলো মানে ব্যান রয়েছে, আমাদের সমাজে এরকম থাকে না যে এই কথাবার্তাগুলো বা এই জায়গাগুলো নিষিদ্ধ, বলা হয় যে নিষিদ্ধ পড়লেই, আবার কিন্তু ওপেন, মানে ওপেন সিক্রেট যেরকম কথা, এই জায়গাগুলো এরকম মানে বলা বলা হচ্ছে ব্যান করা জায়গা বা হচ্ছে নিষিদ্ধ পড়লে, কিন্তু আবার ঠিকই আবার মানুষ যাচ্ছে। তো এটাই বলতেছে যে এইরকম যেখানে কথাবার্তা হচ্ছে বা কথাবার্তার উপর নিষেধাজ্ঞা দেওয়া রয়েছে যে জায়গাতে যাওয়ার ব্যাপারে, সেই জায়গায় আমি শুনতে পাই একটা মাইন্ড ফোর্স ম্যানাকেলস আই হিয়ার, মনের ভেতরে যেন, তাদের মনের ভেতরে একটা যেন শৃঙ্খল পরানো রয়েছে, একটা চেইন পরানো রয়েছে, এটা যেন আমি শুনতে পাই। হাউ দ্য চিমনি সুইপার্স ক্রাই, বলছে কিভাবে চিমনি সুইপারগুলো কান্নাকাটি করে। এভরি ব্ল্যাকেনিং চার্চ অ্যাপাল, এবং প্রত্যেকটা চার্চ কিভাবে এই মানে আতঙ্কগ্রস্ত হয়েছে বা হয়। ব্ল্যাকেনিং বলতে ওই মানে কালো চার্চ, মানে এক কথায় যে সকল চার্চের ভেতরে আসলে ধর্মের ইয়েটি নাই, অন্যায় অত্যাচারী হয়ে উঠেছে চার্চ। আগেকার ওই সময়গুলোতে কি হতো, চার্চ হচ্ছে ওই এলাকার জমি জমার মালিক হতো, ধন সম্পত্তির মালিক হতো, হ্যাঁ, এবং চার্চের অধীনস্থ থেকে কাজকর্ম চলতো, এবং চার্চের যে প্রিস্ট যারা যারা থাকতো তারা হচ্ছে ওই মানুষদেরকে ঠকাতো। তো এই কথাটাই বলতেছে যে এভরি ব্ল্যাকেনিং চার্চ, প্রত্যেকটা কালো চার্চ বা বাজে যে চার্চগুলো সেগুলোর হুমকি আমি যেন শুনতে পাই। অ্যান্ড দ্য হ্যাপলেস সোলজার সাই, এবং যারা যুদ্ধ করে, হতভাগা যে সোলজারগুলো রয়েছে তাদেরও দীর্ঘশ্বাস যেন আমি শুনতে পাই। রানস ইন ব্লাড ওন প্যালেস ওয়াল, এবং ওই সমস্ত সোলজারদের রক্ত, আচ্ছা ডাউন এখানে, রানস ইন ব্লাড ডাউন প্যালেস ওয়াল, এবং প্যালেসের রাজপ্রাসাদের যে ওয়াল, সেই ওয়ালের হচ্ছে ওয়াল দিয়ে আর কি ওপর থেকে নিচের দিকে যেন রক্তগুলো গড়িয়ে পড়ে। এই সমস্ত সোলজার, অর্থাৎ যারা এরকমভাবে জীবন দিচ্ছে, এই সমস্ত সোলজারদের যে দীর্ঘশ্বাস সেটাও আমি শুনতে পাই, আমি শুনি, মানে তারা কিভাবে কষ্টে রয়েছে সেটা আমি শুনি। এখানে বলতেছে চিমনি সুইপাররা কিভাবে চিৎকার করতেছে, কিভাবে চার্চগুলো হুমকি দিচ্ছে, কিভাবে সোলজারগুলোর রক্ত এবং তার সাথে দীর্ঘশ্বাসগুলো, রক্তগুলো আর কি হচ্ছে রাজপ্রাসাদের ওয়াল বেয়ে নেমে পড়তেছে, এবং তাদের দীর্ঘশ্বাসগুলো আমি যেন শুনতে পাচ্ছি। বাট মোস্ট থ্রু মিডনাইট স্ট্রিট আই হিয়ার হাউ দ্য ইউথফুল হার্লোটস কার্ডস, কিন্তু অধিকাংশ মিডনাইটে যখন আমি ওই রাস্তা দিয়ে হাঁটি তখন আমি শুনতে পাই হাউ দ্য ইউথফুল হার্লোটস কার্ডস, কিভাবে মানে কি বলে ইউথফুল, একেবারে ধরো কম বয়সী হার্লোট যারা রয়েছে, পতিতা যারা রয়েছে, তারা কিভাবে অভিশাপ দেয়। অভিশাপ কাকে দেয়? এই সমাজকে। এই সমাজকে কিভাবে অভিশাপ দেয় এটা আমি শুনতে পাই। ব্লাস্ট দ্য নিউ বর্ন ইনফ্যান্টস টিয়ার, এবং ছোট বাচ্চাদের যে কান্না, ওখানে যে বাচ্চা কাচ্চাগুলো জন্মগ্রহণ করে ওই বাচ্চা কাচ্চাগুলোর কান্না যেন বিস্ফোরিত হয়, বা ওই কান্নাগুলো যেন আমি শুনতে পাই। অ্যান্ড ব্লাইটস উইথ প্লেগস দ্য ম্যারেজ হার্টস, এবং ব্লাইট বলতে নষ্ট করে কি দিয়ে, মানে কি দিয়ে নষ্ট করে? প্লেগস উইথ ম্যারেজ হার্টস, অর্থাৎ এখানে বিয়ের ক্ষেত্রে বিয়ের যে ধারা রয়েছে, বিয়ের যে একটা নিয়ম রয়েছে, সেই নিয়মটাতে যেন প্লেগ রোগে ধরেছে, এবং প্লেগ রোগে যেন এটাকে নষ্ট করে ফেলতেছে। ব্যাপারটা এরকম যে যে জায়গাটাতে মানে শারীরিক সম্পর্ক করাটা হচ্ছে খুব ইজি, যেমন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, সেই জায়গায় কিন্তু বিয়ে শাদীর ব্যাপারটা আর অতটা ইয়ে না, এবং ওইখানে হচ্ছে বিয়ের যে ধারা বা বিয়ের যে নিয়ম কানুন সেগুলো কিন্তু শিথিল হয়ে যায়। যেমন আমরা যদি এগুলো খেয়াল করি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের, আমরা ধরো আমাদের আইকনদেরকে যদি খেয়াল করি, আমাদের মেসি 2-3টা বাচ্চা কাচ্চার পরে গান বিয়ে করলো, আমাদের রোনাল্ডো এখনো বিয়েই করেনি, তারও 2-3টা বাচ্চা কাচ্চা। তো ব্যাপারটা এরকম যে ওই জায়গাগুলোতে যেহেতু এগুলো বৈধ বা এগুলো ওপেন, এই জন্য এখানে কি বিয়ের যে নিয়মগুলো সেগুলো যেন নষ্ট হয়ে গেছে, মানে এগুলোকে বলতেছে প্লেগ, যেন প্লেগে নষ্ট করে ফেলেছে। তো এখানে ব্যাপারটা এরকম
যে যেহেতু লন্ডনে এগুলো ওপেন, বা আরেকটা জিনিস বলা যেতে পারে সেই সময় যেহেতু পতিতাবৃত্তি বা ওইখানে এগুলো মানুষ যাতায়াত এগুলো যেহেতু কমন ছিল, সেহেতু বিয়ের যে বন্ধন, বিয়ের যে ব্যাপার স্যাপারগুলো এগুলো যেন ভেঙে গেছে আর কি, বিয়ের নিয়ম কানুনগুলো বা বিয়ের যে চেইন অফ কমান্ড সেটা যেন ভেঙে গেছে, পরিবার প্রথা যেন ভেঙে পড়েছে, এটার কথা বলতেছে। তো আমরা যদি এখানে আরেকবার এটাকে পুরোটাই পড়ি তাহলে দেখো যে বলতেছে এখানকার স্পিকার যে তার একটা অভ্যাস ছিল, স্পিকারের অভ্যাস আর কি, সে হচ্ছে এই অভ্যাস, বা আমরা এমনও বলতে পারি যে এখানকার স্পিকার হয়তো এই জায়গাগুলোতে যেত আর কি। তো বলতেছে যখন আমি এই রাস্তাগুলোতে হাঁটি, চারপাশ দিয়ে টেমস নদীও বয়ে চলেছে, আমি যাদের সাথে আমার দেখা হয় আমি তাদের প্রত্যেকের ফেসে একটা কষ্টের চিহ্ন যেন খুঁজে পাই, তারা সবাই অনেক দুর্বল এটাও যেন আমি দেখি, এবং প্রত্যেকটা মানুষের চিৎকারে, কান্নার যে চিৎকার, প্রত্যেকটা বাচ্চা কাচ্চার যে ভয়ের যে চিৎকার, এবং প্রত্যেকটা ভয়েস ওখানে যে ফিসফিসানি যে কথাবার্তা হয়, এবং প্রত্যেকটা কথাবার্তা মানে নিষেধাজ্ঞা যেগুলোর উপরে দেওয়া রয়েছে আর কি, আমি শুনতে পাই একটা মাইন্ড ফোর্সড ম্যানাকেলস, অর্থাৎ তাদের মনের ভেতরে যেন একটা চেইন পরানো রয়েছে, এবং সেই চেইনটা যেন আমি, চেনের আওয়াজটা যেন আমি শুনতে পাই, মানে সেই চেনের যেন একটা জাল, তাদের মনটাকে একটা জালে যেন বাঁধা হয়েছে। হাউ দ্য চিমনি সুইপার্স ক্রাই এভরি ব্ল্যাকেনিং চার্চ অ্যাপাল, এবং বলতেছে যে কীভাবে চিমনি সুইপাররা কাঁদছে, প্রত্যেকটা চার্চের যে হুমকি সেগুলো আমি শুনি, এবং কিভাবে হতভাগা সোলজাররা রাজপ্রাসাদকে বাঁচাতে গিয়ে নিজের রক্ত ঢেলে দিচ্ছে রাজপ্রাসাদে, রাজপ্রাসাদের ওয়ালে আর কি, মানে এক কথা যুদ্ধ করতেছে রাজপ্রাসাদকে বাঁচানোর জন্য, কিংকে বাঁচানোর জন্য, এবং এটা করতে গিয়ে কিভাবে তারা তাদের রক্ত ঢেলে দিচ্ছে। এই যে আমরা দেখতেছি না এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে কিভাবে ধরো ইগোর লড়াই, হ্যাঁ ইগোর লড়াইয়ে বা এখানে কিভাবে সোলজাররা মারা পড়তেছে, বলা হচ্ছে দুই পক্ষেরই 1 লক্ষ করে সোলজার হতাহত হয়েছে, তো ওদের তাদের ফ্যামিলির কি অবস্থা। তো বলতেছে যে এইভাবে তারা কিভাবে কষ্ট করতেছে এটা আমি শুনতে পাই, এবং প্রত্যেকটা মিডনাইটে যখন আমি বলতে অধিকাংশ মিডনাইটে যখন আমি ওই দিক দিয়ে যাই তখন আমি শুনতে পাই যে কিভাবে হচ্ছে কম বয়স্কা বা আমরা যেটাকে বলতে পারি যুবতী বলি আর কি যাদেরকে, তো এই হারলটরা কিভাবে অভিশাপ দিচ্ছে সমাজকে, আমরা এটার জন্য শুনতে পাই। তারপরে নিউবর্ন ছোট ছোট বাচ্চা কাচ্চা ওখানে যারা জন্মগ্রহণ করতেছে তাদের চিৎকার যেন একেবারে ব্লাস্ট হয়ে যাচ্ছে, এটা আমি শুনতে পাই, এবং একই সঙ্গে আমি এটাও বুঝতে পারি যে এর ফলে বিবাহ প্রথাটা যেন ভেঙে পড়তেছে, একটা যেন মহামারী এখানে চলতেছে, মানে এর ফলে একটা যেন মহামারী চলতেছে আর কি। এখানে আরেকটা কাহিনী আছে, সেটা হচ্ছে ধরো প্লেগ হচ্ছে একটা মহামারী রোগ, এবং এর ফলে এই যে ম্যারেজ প্রথাটা নষ্ট হয়ে যাচ্ছে, এটার আরেকটা কারণ হচ্ছে এখানে অনেক ধরো সেক্স ট্রান্সমিটেড অনেক ডিজিজ আছে, এসটিডি, সেগুলোর কারণেও কিন্তু একটা মহামারী চলে, বা মহামারীর বা এরকম বিভিন্ন ডিজিজের কারণে বিবাহ প্রথা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো এটার কারণ কি, এই হচ্ছে প্রস্টিটিউশন আর কি। ওকে, এখন তোমাদের কিছু বলার থাকলে বলো। আমার মানে এই যে আজকে 3টা কবিতা পড়লাম, 3টা কবিতার কোথাও থেকে কোনো সমস্যা বা আগের কবিতাগুলো কোথাও কোনো সমস্যা থাকলে বলতে পারো। সোহরাব হোসেন কিছু বলার আছে? ভাইয়া এখানে চার্টার্ড মানে কি, ওয়ার দ্য চার্টার্ড টেমস, এখানে কি চার্টার্ড কোনো অ্যাডজেক্টিভ, এর অর্থ কি? আচ্ছা, এমনিতেই চার্টার্ড মানে হচ্ছে ধরো বিশেষ সুবিধাপ্রাপ্ত কোনো জায়গা, বিশেষভাবে কোনো জায়গা, যেমন আমাদের ধরো ঢাকাতে যদি তুমি কখনো মানে ঢাকায় যদি তুমি থাকো তাহলে দেখবা যে সংসদ ভবনের সামনের যে রাস্তাগুলো, এগুলো চার্টার্ড রাস্তা। আমরা আমরা অনেক সময় বলি না যে মানিক মিয়া অ্যাভিনিউ, তারপরে কাজী নজরুল অ্যাভিনিউ, হ্যাঁ এইরকম কিছু প্রসিদ্ধ যে রাস্তাগুলো সেগুলোকে বলা হয় চার্টার্ড রাস্তা, চার্টার্ড স্ট্রিট। এখানে আরেকটা কাহিনী আছে, সেটা হচ্ছে যে কিছু রাস্তা বা কিছু সড়ক আছে যেগুলো হচ্ছে তোমার কোনো একটা বিশেষ কাজের জন্য মানে দেয়া, যেমন ধরো আমরা বলতে পারি যে হচ্ছে হকারদের একটা হয়তো কোনো গলি দেয়া থাকে, বা লাইব্রেরি পট্টি, এরকম আমরা অনেক সময় বলে থাকি না। তো এইরকম জায়গাগুলোকে যে নির্দিষ্ট করে দেয়া আছে, এবং তারা যে বলা হচ্ছে তারা যে অধিকারটা পেয়ে যাচ্ছে তাদের নিজেদের মতো করে ওখানে ব্যবসা বাণিজ্য বা চলাফেরার জন্য, তো সেটাকে বলা হচ্ছে যে চার্টার, বা এক কথা বলতে পারো যে দলিল করে দেয়া রয়েছে। চার্টার বলতে দলিল বা সনদ। তো এই জন্য বলতেছে এখানে যে চার্টার ডিস্ট্রিক্ট মানে অধিকার
প্রাপ্ত বা যেন সনদ করে দেওয়া রয়েছে যে ওই জায়গাটাতে এই কাজগুলোই হবে। টেমস রিভার, চার্টার টেমস বলতে নদীর ধারে যে রাস্তাগুলো সেই রাস্তাগুলোতে এটা হচ্ছে, এই জন্য এটাকেও বলতেছে চার্টার টেমস। এখানে যদিও থেমস বলতেছে কিন্তু আসলে টেমস ওই সময়ের ল্যাঙ্গুয়েজ, তাই টেমস এখানে মানে থেমস আছে। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আমি দেখাই তোমাদেরকে। এখান থেকে আমি তোমাদেরকে কিছু ব্রিফ কোশ্চেন বা ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আমি দিয়ে দেব, এগুলো তোমরা গ্রুপে পেয়ে যাবা। আমি আচ্ছা এখানে দেখি। আচ্ছা নেক্সট ক্লাস এখন কেবল তো আমরা একটা একটা কবিতা পড়লাম, নেক্সট ক্লাস আমরা পড়বো হচ্ছে এরপরের আমরা উইলিয়াম ব্লেক পড়লাম। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতাগুলো অনেক কঠিন, আমরা এটা একটু পরে পড়ি। আমরা একটু সহজটা পড়ি। সহজটা হচ্ছে এই যে এটা পড়ি, জন কিটস পড়ি। কিটসের কবিতাগুলো একটু বড় বড়ই কিন্তু খুব সহজ, মজার, অনেক মজার মজার জিনিস পাবা এখানে। তো আমরা কিটস পড়ি, আমরা উইলিয়াম ব্লেক পড়লাম, এবার আমরা কিটস পড়ি। কিটস পড়ার পরে আমরা এগুলো পড়বো, এগুলো একটু কঠিন। এটা পড়ি, এই যে এটা ডন জুয়ান পড়তে মজা লাগবে অনেক। স্কাইলার্ক এবং এই যে এখানে নাইটিঙ্গেল, এই দুটো কবিতা প্রায় সেম, একই জিনিস। এখানেও এই কবিতাগুলো এই যে ছোট ছোট, এগুলো ছোট কবিতা, কিন্তু এখানে যে টিনটা নেবে, ইমর্টালিটি ডোড, এগুলো একটু বড় কবিতা। রাইম অফ দ্য এনসিয়েন্ট মাইনার, এটা প্রায় 650 লাইন। তো এগুলো আমরা সামারি পড়তে হবে, এগুলো ওইভাবে পড়লে হচ্ছে একটা সময় আগ্রহ হারায় যাবে আর কি। 650 লাইন প্রতিদিন 100 লাইন করে পড়ালো 6টা ক্লাস। তো এত পড়ালে, ওইভাবে পড়ালে আসলে তোমরা বোর হয়ে যাবে। তো সামনের দিন আমরা এই জন কিটস থেকে পড়বো, ওডনে মিলানকলি, তারপরে ওডনে গ্লেশিয়ান আর্ন, এগুলো পড়বো। এগুলো পড়লে অনেক মজা পাবা, মানে রিয়েল যে রোমান্টিক কবিতা যেগুলোকে বলে সেগুলো হচ্ছে এগুলো। রোমান্টিক বলতে এরকম না যে হচ্ছে প্রেম প্রেম ভাব, এরকম কিছু না, এখানে কোনো প্রেমের কবিতা নাই কিন্তু। এই যে আমরা এতক্ষণ এই যে উইলিয়াম ব্লেকের কবিতাগুলো পড়লাম সবই রোমান্টিক কবিতা, কিন্তু এগুলো কি প্রেম আছে এখানে? প্রেম নাই। তো ব্যাপারটা হচ্ছে যে এই কবিতাগুলোর ভিতরে এরকমই সব, কোনো প্রেম নাই কিন্তু তারপর এগুলো রোমান্টিক কবিতা। আমরা যখন এগুলো পড়বো, ইংলিশ ল্যাঙ্গুয়েজের মিস্ট্রি। হ্যাঁ, না এটাই, তুমি যখন ইংলিশ ল্যাঙ্গুয়েজে ভর্তি হয়ে গেছো, মানে ইংলিশ লিটারেচারে, বা এখন এই যে সেকেন্ড ইয়ারে যদি কেউ তোমার তোমার অন্যান্য সাবজেক্টে পড়ে, এরকম কোনো ফ্রেন্ড বান্ধবী থেকে থাকে, এখানে কি পড়তেছিস? এই তো রোমান্টিক পোয়েট্রি। কিরে রোমান্টিক, এরকম একটা কথাবার্তা বলে থাকে আর কি, এটা আমাদের সময় হয়েছে। কিন্তু তুমি পড়তেছো কি এখানে, এই যে বাচ্চা কাচ্চাদের চিমনি সুইপারদের ইয়ে, নার্সের সং, এগুলো পড়তেছে, কিন্তু ও ভাবতেছে হ্যাঁ রোমান্টিক পোয়েট্রি পড়তেছে। তো রোমান্টিক আসলে, হ্যাঁ রোম্যান্স এটা একটা পার্ট, একটা পয়েন্ট, বাট আরো হচ্ছে মানে অনেকগুলি বৈশিষ্ট্য রয়েছে যেগুলো রোমান্টিকে দেয়। যেমন সিম্পল সাবজেক্ট হবে, সিম্পল ইজি ল্যাঙ্গুয়েজ হবে, তারপরে হচ্ছে সেন্সুয়াসনেস থাকবে, সিম্বলিজম থাকবে, তারপরে ওভার ইমাজিনেশন থাকবে, হাইপারবোল ইউজ হবে, এক্সাজারেশন হবে। এগুলো তো সব রোমান্টিক এদের বৈশিষ্ট্য বা রোমান্টিক কবিতার বৈশিষ্ট্য। যেমন এখানে দেখো, এটার টপিক হচ্ছে ওডনে মিলানকুলি, এটা দুঃখ, দুঃখ হচ্ছে এটার টপিক। ওডনে গ্রেসিয়ান আর্ন, আর্ন হচ্ছে একটা পাত্র, এই পাত্র হচ্ছে একটা বলতে পারো একটা কলস টলস টাইপের আর কি, এই পাত্র নিয়েই এটা কবিতা। এটা সিম্পল টপিক না, এটা নাইটিঙ্গেল একটা পাখি, এই স্কাইলার্ক এটা একটা পাখি। ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যানস হোমার, এটা হোমারের জীবন কাহিনী নিয়ে আর কি ইয়ে করা আছে। এটা পড়ে আমাদের কবি অনেক অবাক হয়েছিল, সেটার কথা বলতেছে। তো এইগুলো আর কি, অন্যরা ভাববে একটা, কিন্তু আমরা আসলে পড়ে আছি আরেকটার ভেতরে। আচ্ছা, তো সামনের দিন আমরা এটা পড়বো। আর তোমাদের কারো কিছু বলা থাকলে গ্রুপে কোশ্চেন করিও, আমি গ্রুপে অ্যান্সার দিয়ে দেবো। আর মানে পড়তে পড়তে যাও যদি তোমাদের সমস্যা হয়। আর আরেকটা জিনিস, তোমরা এখানে 24 জন আছো, তোমাদের ফ্রেন্ড সার্কেলকে জানিও যে আমাদের কোর্সটা শুরু হয়ে গেছে এবং তোমরা কিন্তু এগিয়ে যাচ্ছ, বা তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা হয়তো পিছিয়ে পড়েছে, তাদেরকেও এগুলো জানাইতে পারো। তো ঠিক আছে, আজকে পর্যন্তই, ভালো থেকো সবাই, নেক্সট ক্লাসে কথা হবে। আল্লাহ হাফেজ।